জুলাই আন্দোলনে দেশের সকল অভ্যন্তরীণ বাহিনী শেখ হাসিনা সরকারের পক্ষে থাকলেও সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছিল দেশের স্বার্থে তারা জনগণের সঙ্গেই থাকবে, প্রয়োজনে লড়াই করবে। আগস্টের প্রথম সপ্তাহের দিনগুলো ছিল জুলাইয়ের যে কোনো দিনগুলোর থেকে আলাদা। চারদিকে উত্তেজনা, দুশ্চিন্তা আর শঙ্কা। দেশ থেকে বিদেশের সকলেই যেন একটা শেষ দেখার অপেক্ষায়। কিন্তু শেখ হাসিনা তখনও ভাবেননি তার দিন ফুরিয়ে আসছে। নির্ঘুম রাতের সকালে ফজরের নামাজের পর লম্বা মোনাজাত শেষ করে গণভবনের অফিস কক্ষে বসে ছুটতে থাকেন ক্ষমতা টিকিয়ে রাখার নানা কূটকৌশল। যোগাযোগ শুরু করেন বিভিন্ন বাহিনীতে ছড়িয়ে থাকা তার আস্থাভাজন অফিসারদের সঙ্গে। সারা দেশে চলছে কারফিউ, বাতাসে ভেসে আসছে মুহুর্মুহু গুলির শব্দ। শেখ হাসিনাকে প্রশাসনিক কর্মকর্তারা আশ্বস্ত করেছেন কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। জানিয়ে দেওয়া হলো রাজধানীতে ঢোকার সকল প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে, ঢুকতে পারবে না একটি পিঁপড়ে। সেদিন গণভবনের নিরাপত্তা ব্যবস্থা ছিল অন্য যে কোনো দিনের থেকে খুবই শক্তিশালী। শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত ছিল দেশের সকল বাহিনীর সদস্যবৃন্দ ও কর্মকর্তারা। সাথে ছিল সাজোয়াজান ট্যাঙ্ক, কামান, এপিসি সহ আরো অনেক কিছু। কিন্তু অবাক করা বিষয় হলো, যে দিক থেকে আন্দোলনকারীরা আসছে তার উল্টো দিকে সাজোয়াজানগুলো তাক করে রাখা হয়েছে। ততক্ষণে কেন্দ্রীয় শহীদ মিনার, চাংখারপুল, উত্তরায় বিপুল সংখ্যক আন্দোলনকারী জড়ো হয়ে গেছেন। সেদিন ওই জায়গাগুলোতে অনেক শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহতও হন। সেদিন শহর জুড়ে প্রতিটি দেওয়ালে লেখা ছিল শেখ হাসিনার পদত্যাগ, খুনি হাসিনার পদত্যাগ ও স্বৈরাচারীর পদত্যাগ। শেখ হাসিনা এখন আবারও সব বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে গোয়েন্দা তথ্যে খবর যায় দেশে বড় ধরনের অঘটন ঘটতে চলেছে। সেদিনও সরকার পক্ষের ও শিক্ষার্থীদের অনেকেই নিহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত। সঙ্গে সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে 5ই আগস্ট ঘোষণা করেন। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তার 2 দিন আগে অর্থাৎ 3 আগস্ট সেনাপ্রধানের সঙ্গে সেনা কর্মকর্তাদের বৈঠকে কর্মকর্তারা সাফ জানিয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থে জনগণের সাথে থাকবে, জনগণের উপর একটি গুলিও ছুড়বে না। এই সব কিছুর চূড়ান্ত রূপটা দেখা যায় 5 আগস্ট সকাল 10টায় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন শেখ হাসিনা। হাতে আছে গোয়েন্দা তথ্য, তাতে লেখা আছে ঢাকার পতন হতে চলেছে। শেখ হাসিনা বাহিনী প্রধানদের নির্দেশ দেন দ্রুত আন্দোলন দমাতে হবে, কিন্তু বাহিনী প্রধানরা রক্তপাত এড়াতে চান, ছুড়তে চান না গুলি, বসাতে চান না রক্তের বন্যা। তৎক্ষণাৎ বৈঠকে আবারও গোয়েন্দা প্রতিবেদন আসে ঢাকার প্রবেশ পথে লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে আরো অনেক মানুষ। তখন সেনাপ্রধান শেখ হাসিনাকে জানায় আপনার পতন 1 থেকে 2 ঘন্টার মধ্যে হতে চলেছে, পদত্যাগ ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। তখন শেখ হাসিনা বাহিনী প্রধানদের ধমক দিয়ে বলেন তোমাদের টেনে তুলে এখানে বসিয়েছি, এখন তোমরা সরকার ও দেশকে রক্ষা করতে পারছো না। শেখ হাসিনা পদত্যাগ করতে না চাইলেই বাহিনী প্রধানরা কথা বললেন তার বোন শেখ রেহানার সঙ্গে, তাতেও কাজ হলো না। ফোন করলেন যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনা পুত্র জয়কে। পরিস্থিতির গুরুত্ব বুঝে জয় কথা বললেন তার মার সঙ্গে। এবার পদত্যাগ করতে রাজি হলেন শেখ হাসিনা। তবে পদত্যাগের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইলেন তৎকালীন সরকার প্রধান। তখন আন্দোলনকারীরা গণভবন থেকে মাত্র 45 মিনিটের দূরত্বে, তাই ভাষণ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল বাহিনী প্রধানরা। দিতে পারলেন না শেষ ভাষণটিও। শেষ পর্যন্ত তাড়াহুড়া করে 4টি লাগেজ নিয়ে প্রথমে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে, তারপর বিমান বাহিনীর পরিবহন বিমান দিয়ে ভারতের পথে যাত্রা। শেষ হলো বাংলাদেশের অধ্যায়ে শেখ হাসিনা নামক স্বৈরাচার সরকারের শাসন ব্যবস্থা। শেখ হাসিনা যখন ভারতের উদ্দেশ্যে আকাশপথে, ছাত্র জনতা তখন গণভবনে উল্লাসে মাতোয়ারা।
কিছুক্ষণ পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার 3 বাহিনী প্রধানকে সঙ্গে নিয়ে ঘোষণা দিল শেখ হাসিনা পদত্যাগ করেছে, দ্রুতই গঠন হবে অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। এরই মধ্য দিয়ে সফল হলো ছাত্র জনতার বিক্ষোভ। বাংলাদেশে এমন দৃশ্য কল্পনাই করা যায়নি, যেটি কয়েকদিন আগেও, সেটি এখন বাস্তবতা। আরেকটি গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে।